সুচরিতা বেগম যেন আরো নরম হয়ে গেল। ভয়ে কিছু বলতে পারেন না। আশেপাশে তাকিয়ে বলল, একবার কথা বলিয়ে দে। এখন না, রাতে বলাবো। এখন আমি যাই। সুচরিতা বেগম খুশি হলো। আরেকটা কিছু বলার জন্য উদ্যত হলো, কিন্তু প্রহর ততক্ষণে সিঁড়ি বেয়ে নামছে। তাই আর পিছু ডাকলো না, চলে গেল নিজের ঘরে। প্রহর নামতেই হুট করে সানিয়া ইচ্ছে করে ধাক্কা দিল। কিছুটা গায়ে ঢলে পড়ার মতো হতেই প্রহর ছিটকে সরে আসলো। প্রহর বুঝতে পারলো সে ইচ্ছে করে ধাক্কা দিয়েছে। রাগে দাঁত চেপে কিছু বলতে নিবে, তার আগেই সানিয়া ন্যাকামো করে বলতে লাগলো, দুঃখিত দেবরজি, আসলে দেখতে পাইনি। তুমি আবার অন্য কিছু মনে করো না, আমি কিন্তু তোমায় দেখতে পাইনি। এরকম আরো অনেক কথা বললে ভালো সাজার চেষ্টা করলো। প্রহরের ভ্রু কুঁচকে এলো। সানিয়ার চোরা দৃষ্টি লক্ষ্য করে বাম সাইডে তাকালো। দেখলো মিলন দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার এদিকেই। এবার বুঝলো তার এমন ন্যাকামোর অর্থ। মিলন তখনই উপস্থিত হলো। জিজ্ঞেস করলো, কি হয়েছে? তোমার বউকে জিজ্ঞেস করো। তোমার বউ যা ভদ্র, আর এত ভালো কি বলবো। কোথা থেকে পেলে এমন রমণী? তেমন কিছু না, ভুল করে ধাক্কা লেগেছিল তাই। তুমি যাও প্রহর, কোথায় যাচ্ছিলে? প্রহর চলে গেল। সানিয়া মিলনের সাথে ঘরে যেতে যেতে একবার পিছনে তাকালো। প্রহরের দিকে হিংস্র দৃষ্টি নিক্ষেপ করে মনে মনে কিছু কথা আওড়ালো, যা সে ব্যতীত কেউ জানলো না। আজ বৃষ্টির কারণে মানিক সাহেব দোকানে যায়নি। অন্য কর্মচারীরা সব সামলাবে। মোহনিয়া বেগম আর মানিক সাহেব ঘরে বসে গল্প করছেন। পাশের আরেক ঘরে তার দাদি শুয়ে আছে। মিথি ফিসফিস করে রীতিকে ডাকলো, বলল, এখন চল, বৃষ্টির রেশ অনেকটা কমেছে আর বিদ্যুৎ তো চমকাচ্ছে না। রীতি ঠিক আছে বলেই ছুটলো। মিথি নিঃশব্দে চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে গেল। দরজা পেরিয়ে বাড়ির সামনে ফাঁকা খোলায় আসতে রীতির দেখা মিলল। মিথি আজ আগেই বলল, কোনোভাবে যদি আজ প্রভুর ভাইকে দেখে আমাকে একা রেখে পালিয়েছিস, তবে তোকে আজ ভর্তা বানাবো আমি। অবশ্য বৃষ্টির মধ্যে তিনি বেরোবেন না, রীতি পালাবে না বলল। দুজনে ছুটলো অন্যদের আমবাগানের দিকে। তাদের নিজের আমবাগানের আম ভালো লাগে না নাকি অন্যের বাগানের জিনিস চুরি করে খেতে মজা লাগে? যেতে যেতে পথে আরো কয়েকটা বাচ্চার দেখা মিলল। তারা আম কুড়াতে বাহির হয়েছে। একজন মিথিকে দেখেই বলল, আজ আবার কিসের মেলা? মিথি একটা আম কুড়িয়ে নিল পাশ থেকে। কামড় দিয়ে উত্তর দিল, মেলায় যাওয়ার বয়স নেই, আব্বা আম্মা একা যাইতে দিবে না। এখন বড় হয়ে গেছি, মেলায় কত রকমের মানুষ আসে। আপা, তাহলে আমি যাব? যা, কাদা পানির মধ্যে তোরে কে নিয়ে যাবে? কেন? পিয়াস ভাই নিয়ে যাবে। আগেরবার যে নিয়ে গেছিল। শোনো মিথি আপু, পিয়াস ভাইয়ের সাথে তোমার বিয়ে দিব। তাহলে পিয়াস ভাই যেখানেই চাইবো যাবে। সে ছাড়া তো কেউ নিয়ে যায় না। মিথি বাঁকা চোখে তাকালো। পা থামিয়ে চোখ ছোট করে বলল, কি বলি? না, কিছু না। একটু পর আবার পিয়াস ভাইয়ের সাথে তোমার বিয়ে দিব। বলেই দৌড় লাগালো। মিথিও তাকে ধরতে ছুটলো তার পিছু পিছু। রীতি তার থেকে একটু দূরে দাঁড়িয়ে আবারও বলল, ছোটবেলায় নাকি প্রহর ভাইয়ের বউ হতে চাইতে। প্রহর ভাইও মন্দ না, কিন্তু কেমন চুপচাপ থাকে আর সব কিছুতেই মানা করে। আমি তাতে ভয় পাই একটু। বাস্তবতা মানুষকে চুপ থাকতে শেখায়। তিনিও তেমনি বাস্তবতার জালে বন্দি। নিজেকে ভাবেন একা, তাই হয়তো নিঃসঙ্গতাকে কুরে কুরে খায় যখন পায়ে দেখা। মিথি আর রীতি ব্যাগ ভর্তি আম কুড়িয়ে নিয়ে আসছিল। হুট করে রীতির চোখ যায় তাদের আম বাগানের দিকে। মিথির হাত ঝাঁকিয়ে বলল, ওটা প্রহর ভাই না। মিথি তাকালো, দেখলো হ্যাঁ, প্রহর ভাই। কিন্তু তিনি এমন নিস্তব্ধ কাকতাড়ুয়ানে ঠায় দাঁড়িয়ে আছেন কেন? বৃষ্টি কি ওনার পছন্দ? তবে নির্জীবের মতো দাঁড়িয়ে থাকবে কেন? রীতি তখনই টানলো, বলল, চলো তাড়াতাড়ি, দেখলে আবার বলবে কোথা থেকে আম নিয়ে আসলাম। তুই যা, আমি আসছি। রীতি কোনো কথা না বলেই ছুটলো। মিথি প্রহরের দিকে তাকিয়ে ধীরে ধীরে তার দিকে অগ্রসর হলো। প্রহর ঠায় দাঁড়িয়ে জীবনের হিসাব নিকাশ করছিল। হুট করে তার পাশে কারো অস্তিত্ব টের পেয়ে তাকালো। মিথি খানিকটা চমকে উঠল। প্রহরের চোখ লাল হয়ে গেছে, মুখটা কেমন যেন লাগছে। প্রহর এক দৃষ্টিতে চেয়ে আছে মিথির পানে। হাতে ছাতাটা শক্ত করে ধরে মিথি প্রশ্ন করলো, এখানে দাঁড়িয়ে ভিজছেন কেন?
আমাদের জ্ঞান দেন, কিন্তু নিজে তো মানেন না। হাতের আঙুলের দিকে দেখুন, কতক্ষণ থেকে ভিজছেন যে সাদা হয়ে গেছে। প্রহর দৃষ্টি নামালো, মাঠের পানে চেয়ে বলল, বৃষ্টি তারও প্রিয়, তাই ভেজছে আর তাকে উপলব্ধি করছে। বাস্তবে কি আর কে সে? আশেপাশে থাকে যা। বলেই চমৎকার হাসলো প্রহর। মিথির শরীর কেঁপে উঠল ঠান্ডায়। প্রহরের হাসি যেন শীতলতা আরো বাড়িয়ে দিল। আশেপাশে বলতে কে? শ্রাবণী আপা নয় তো? এতটুকু ভাবতেই মিথি চমকে উঠল। হ্যাঁ, শ্রাবণী আপা হতে পারে, কারণ তার কাল বাদে পরশু বিয়ে। তাকেই হারিয়ে ফেলবে, এই কথা সেদিনের বলা কথার সাথে সে মিলালো। বাড়ি যা, ঠান্ডা লাগবে। মিথি ভাবনা থেকে বেরোলো, বলল। আপনিও চলেন, এখানে থেকে কি করবেন? প্রহর আবারও তাকালো। ঠান্ডায় কাঁপতে থাকা মেয়েটার দিকে তাকিয়ে নিঃশব্দে হাসলো। কোনো কথা না বলে পা চালালো। মিথি চোখ তুলে তার চলা দেখে সেও দৌড়ে গিয়ে পাশে দাঁড়ালো। পা চালালো একসাথে। মিথির দৃষ্টি অন্যদিকে থাকলো, প্রহরের দৃষ্টি তারই পানে। দুপুর হতেই বৃষ্টি থেমে গেছে। এখন সময়টা বিকেল। চারিদিকে কাদা পানি, যা তা অবস্থা। হাঁটতে গিয়ে কেউ পিছলে পড়ছে তা দেখে মিথি, রীতি আর রুহেল গড়াগড়ি খাচ্ছে। তখনই আগমন হলো পিয়াসের। রীতি তাকে দেখেই আবদার জুড়ল। পিয়াস ভাই, সামনের গ্রামে মেলা হচ্ছে, নিয়ে যাবে না? পিয়াস তাদের সামনে দাঁড়ালো, বলল। এই কাদা পানির মধ্যেও যাবি? গ্রামের মধ্যে কাদা, পাকা রাস্তা তো আর কাদা নেই। পিয়াস রাজি হলো, বলল। ঠিক আছে, তৈরি হ, আমি একটু পর তৈরি হয়ে যাব। রীতি আনন্দে আত্মহারা হলো। পিয়াস হাসলো, মিথির দিকে চেয়ে জিজ্ঞেস করলো। তোর জন্য কিছু আনবো? মিথি খুশি হলো, হেসে বলল। কাচের চুড়ি আর আলতা এনো। পিয়াস হেসে উঠল, বলল। সব সময় শুধু চুরি, এত চুরি দিয়ে কি করিস? কাচের চুড়ি ভালো লাগে, আপনি ছেলে মানুষ, তা বুঝবেন না? পিয়াস চলে গেল। রুহেল হতাশ হয়ে বলল। আমাকে কেউ জিজ্ঞেস করে না আমার জন্য কি আনবে। মিথি রেগে তাকালো। তোর বোনকে তুই নিয়ে যাচ্ছিস না কেন? অন্য কারো কাছে আবদার করছে, কেমন ভাই তুই? আরে মেলা, আমার জীবনটাই তো হয়ে গেছে খেলা। মিথি আর রীতি সেখান থেকে উঠে গেল। রুহেলের হতাশাময় ফাজলামো কথা তাদের ভালো লাগছে না। রুহেল প্রহরকে দেখে বলল। প্রহর ভাই চলেন মেলায় যাই। আমি মেলায় যাই না। এতটুকু কথা মিথির কানে পৌঁছালো। মিথি প্রহরের মুখের দিকে তাকালো। শ্যামলা মুখখানায় কিছুটা অসহ্য বেদনার ছায়া। হয়তো শ্রাবণীর জন্য। ভুল ভাবনা নিয়ে সে চলে গেল। রীতি যেতে যেতে বলল। প্রহর ভাই বাদ, সে মেলায় যায় না। বিয়ের পর তোমার জন্য চুড়ি আলতাও এনে দিবে না, আমায়ও মেলায় নিয়ে যাবে না, তাই সে বাদ। পিয়াস ভাই ঠিক আছে, কত ভালো, তাকে দুলো ভাই হিসেবে মানতে রাজি। কত সুন্দর, তোমার পছন্দ শোনো, আবদারও রাখে। বড় আব্বাকে বলবো তার সাথে তোমার বিয়ে দিতে। মিথি শুনলো, তবে এবার আর কিছু বলল না। বলার ইচ্ছেই করলো না। নয়তোবা অন্য কিছু কারণেও হতে পারে। এখন যাবে সে তার প্রিয় পুকুর পাড়ে। তখন সন্ধ্যা, সূর্য ঘোমটা দিয়েছে কিছুক্ষণ আগেই। কৃষকেরা ঘরে ফিরেছে, বাচ্চারা পড়তে বসেছে, মায়েরা ব্যস্ত হয়েছে রান্নার কাজে। মাঠ ঘাট পানিতে টইটুম্বুর হয়ে গেছে। পুকুরের কানায় কানায় হয়ে গেছে একদিনে বৃষ্টিতে। এখন প্রবল বাতাস বইছে, মাঝে মাঝে কোলা ব্যাঙের ডাক ভেসে আসছে। মিথি দুপুরের আমগুলো কেটে রেখেছে, ঝাল পুড়িয়েছে মাখবে বলে। অপেক্ষা করছে শুধু রীতি আসার। সে মেলায় গিয়েছে, এখনো আসেনি। মানিক সাহেব তখনই বাহির থেকে আসলেন, হাতে ছোট জাল, যেখানে কতগুলো মাছ গেঁথে আছে। পুঁটি, কই, টাকি, ট্যাংরা, এসব মাছ। গ্রামে বর্ষার সময় মাঠে কত মাছ পাওয়া যায়। সেসব মাছ পুকুরে চাষ করা মাছের থেকে বেশি সুস্বাদু। বিশেষ করে মিথির ছোট মাছ বেশি পছন্দ। এতগুলো মাছ দেখে মিথি দৌড়ে উঠোন থেকে আসলো। মোহনিয়া বেগম রান্না বসিয়েছে, তাই সে বাবার সাথে জাল থেকে মাছ ছাড়াচ্ছে। আব্বা এত মাছ কই পেল? আমাদের জমির ওই দিকটা পানির স্রোত আছে, পাশে বিল, এজন্য এত মাছ পাইলাম। রাতে আবার জাল ফেলে আসবো, সকালে বেশি পড়বে। মিথি খুশি হলো। মোহনিয়া বেগম তখনই রান্নাঘর থেকে বেরোলো, এত মাছ দেখে বলল। এত মাছ হৃদিতের একটু দিয়ে আয়। ছোট জনও মাছ ধরেছে, পারলে ওই বাড়িতে দিয়ে আসো। বড় আব্বা ছোট মাছ পছন্দ করে। মোহনিয়া বেগম একটা বালতিতে করে কিছু মাছ নিলেন, মিথিকে বলল। মাছগুলো বড় ভাবিকে দিস। মিথি মাথা নেড়ে বালতি নিয়ে ছুটলো।
অলিন্দ নীড়ে প্রবেশ করতেই দেখলো মেরিনার অরুণা বসে আছে উঠোনে। মিথি থমকে দাঁড়ালো। মেরিনার দৃষ্টি তার দিকে, তবে আজ স্বাভাবিক আছে, কিছু বলল না। অরুণা বলল, হাতে কি? ছোট মাছ আম্মা পাঠালো। বড় মা কোথায়? বড় ভাইয়ের জ্বর এসেছে, ঘরে জলপট্টি দিয়ে দিচ্ছে। ও, তাহলে মাছগুলো কাকে দেব? অরুণা সানিয়াকে ডাকলো। সানিয়া দৌড়ে আসলো। মিথির দিকে তাকালো। হাতে মাছের বালতি দেখে ডাকার কারণ বুঝতে পারলো। মিথির দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে অরুণাকে বলল, হ্যাঁ আম্মা বলুন। মাছগুলো নিয়ে গিয়ে আনিসের মাকে দাও, সে একা পারবে না, তুমিও হাত লাগিও, আমরা রান্নার জোগাড় করব। সানিয়া কিছু বলল না। মিথির হাত থেকে ঝটকা দিয়ে বালতিটা নিল। ভেতরে ভেতরে রাগলেও মুখে প্রকাশ করলো না। চলে গেল কলপাড়ের দিকে রাখতে। মিথি আশেপাশে একবার তাকালো, কাউকে দেখা গেল না। শ্রাবণী আর নবনী ঘর থেকে বেরোয় না। শার্লিন তখন নিচে নামলো। মিথি তাকে দেখে বলল, আপা চলো, আম্মা খাবো, তুমি খাবে না? আম্মাখার কথা শুনতেই তার জিভে জল আসলো। ঝটপট বলল, খাবো না মানে? এখনই চল। শার্লিন মিথির সাথে হাঁটা দিল। গেট পেরোতেই বাইকের শব্দ আর আলো ভেসে আসলো। দুজনে থেমে গেল। রীতির কণ্ঠ শোনা যাচ্ছে। তার মানে মেলা থেকে এসেছে। বাইক থামতেই রীতি নেমে দৌড়ে আসলো। পিয়াসও নেমে আসলো, পিছনে দেখা মিলল নবনীর। রীতি তো সেই খুশি মেলায় যেতে পেরে। মিথি ভাবছে নবনী আবার কখন গেল, দেখলাম না তো। নবনী নামতে গিয়ে পায়ে কাদা লেগেছে বিধায় সে বাড়ির ভিতরে গেল। পিয়াস মিথির সামনে 2 ডজন লাল নীল কাচের চুড়ি আর আলতা টানিয়ে ধরলো। মিথি খুশিতে যেন নেচে উঠলো। হাতে নিয়ে বলল, ধন্যবাদ পিয়াস ভাই। পিয়াস হাসলো, মুগ্ধ হয়ে তাকিয়ে রইলো। প্রিয়জনের মুখের হাসি যে তৃপ্তি দেয় কেবল আমিই জানি। তখনই আমার কই? পিয়াস ভাই, আমার জন্য কিছু আনোনি? পিয়াস আরেক হাত থেকে ওর চুড়ি দিল, বলল, সবার জন্য এনেছি, এগুলো নিয়ে যা মিথি। বলেই জিলাপি খাজা বাতাসার প্যাকেট বের করে দিল। মিথি নিল, শার্লিনকে নিয়ে বাড়িতে গেল। রীতিকে ডাকলো একটু পর আসতে। সবাই যখন স্থান ত্যাগ করলো, দূর থেকে কেউ একজন ফিচেল হাসলো। দাঁড়িয়ে রইলো আধারে হারিয়ে যাওয়া শুভ্র মেঘের পানে, যার রং এখনো কালো বেশে সেজেছে। দিনে যে আকাশে চকচক করে, রাতে সে আধারিতে নিমজ্জিত হয়ে পরিবর্তন হয় তার রূপের। মিথি আর শালীন সবে উঠোনে উঠতে যাবে, তখনই পা পিছলে ধপ করে পড়ে গেল। ধপার শব্দের সাথে ব্যথাত চিৎকারে দৌড়ে এলো মোহনিয়া বেগম। এসে দেখে মিথি পড়ে গেছে। হাতে থাকা কাচের চুড়িগুলো ভেঙে হাতে গেঁথে গেছে। হাত থেকে গল গল করে রক্ত পড়ছে। মোহনিয়া বেগম মেয়ের হাতে শাড়ির আঁচল চেপে ধরলো। তখনই প্রহরের আগমন হলো। বলল, কি হয়েছে? মিথি চিৎকার করলো নাকি? কথাটুকু বলতেই নজর গেল মিথি মাটিতে বসে আছে, হাত থেকে রক্ত পড়ছে। মোহনিয়া বেগম ততক্ষণে ঘরে গেছেন ঔষধ আনতে। শার্লিন হাতে গেঁথে যাওয়া চুড়ি টুকরো বাহির করতে গেলে মিথি ব্যথায় চোখ বন্ধ করে মৃদু চেঁচাচ্ছে। প্রহর বসে পড়লো। শার্লিনকে সরিয়ে নিজে মিথির হাতটা ধরলো। অশ্রু টলমলে চোখের দিকে একবার তাকিয়ে আলতো করে চুড়ি টুকরোগুলো বাহির করলো, যেন ব্যথা না পায়। মিথি চোখ বন্ধ করে আছে। প্রহর এবার বলল, চোখ খোল। মোহনিয়া বেগম ততক্ষণে বায়োডিন আর তুলো এনেছে। প্রহর তুলো দিয়ে রক্ত পরিষ্কার করে বায়োডিন দিয়ে দিল। ব্যান্ডেজ না থাকায় নতুন কাপড়ের টুকরো দিয়ে বেঁধে দিল। ক্ষত গভীর না হলেও অনেক জায়গায় কেটেছে। প্রহরের হাতেই এখনো মিথির হাত। অনুভূতি থেকে তীব্র ব্যথা অনুভব করছে সে। যার সাথে হবে না সন্ধি, তার হাত ক্ষণিকের জন্য ধরা বড়ই কষ্টকর। মিথি চোখ খুলে হাতের দিকে না তাকিয়ে ভাঙা চুড়ির গুলোর দিকে তাকাচ্ছে। প্রহর ধীরে বলল, বেশি ব্যথা করছে? ধীর কণ্ঠে মানুষটার শীতল কণ্ঠ শুনে মিথি তাকালো। চোখে চোখ পড়লো। অজানা অনুভূতি বয়ে গেল দুজনের মনে। এই অনুভূতি কেউ অনুভব করে, কেউ বা নামহীন অনুভূতি ভেবে উড়িয়ে দেয়। মিথি মাথা নাড়িয়ে বলল, অল্প, সমস্যা হবে না। বলেই উঠে দাঁড়ালো, কিন্তু পায়েও ব্যথা অনুভব করে পড়ে যেতে নিল। পড়ে যাওয়ার আগেই প্রহর 2 হাতে আগলে নিল মিথির হাত, আবার সেকেন্ডে ছেড়ে দিল। মিথি ততক্ষণে দাঁড়ালো। মোহনিয়া বেগম মিথিকে নিয়ে ঘরে এলো। প্রহর দাঁড়িয়ে রইল। যে অনুভূতি তার মধ্যে প্রবাহিত হচ্ছে, তা কেবল যন্ত্রণা বাড়াবে। শালীন চুপ করে এতক্ষণ দেখলো। প্রহরের দিকে তার ভিন্ন দৃষ্টি ছিল। প্রহর বাড়ি থেকে বেরিয়ে আসলো, পিছু পিছু শার্লিনও আসলো। পিয়া সবে বাড়ি থেকে বেরিয়েছে। তখনই শার্লিন আর প্রহরকে মিথিদের বাড়ি থেকে বেরোতে দেখে জিজ্ঞেস করলো, দুজনে একসাথে মিথি কই? মিথি পড়ে গিয়ে
হাতে কাঁচের চুড়ি ভেঙে গেঁথে গিয়েছিল। এতটুকু শুনতেই পিয়াস তাদের বাড়ির দিকে এগোলো। শার্লিন চেয়ে রইল তার পানে। প্রহর নিশ্চুপ, একবার তাকালো, তারপর অলিন্দ নীরে প্রবেশ করলো। কিছুক্ষণ নিজের সাথে অঙ্ক কষলো, হিসাব মিলছে না, তাই পা বাড়ালো তার নীরে। শমশের দেওয়ান ছেলেদের নিয়ে বৈঠক বসিয়েছেন, নাতনির বিয়ের সব আয়োজন নিয়ে। কাকে কাকে দাওয়াত দেওয়া বাকি সেগুলো হিসাব করছে। সাহার দেওয়ান বলছেন সব মেয়ের বিয়েতে কিছু ত্রুটি রাখবেন না। সোলাইমান দেওয়ান জ্বর গায়ে শাল জড়িয়ে চুপ করে শুনছে। পিয়াস তখনই আসলো। শমশের দেওয়ান তাকে দেখে বলল, ডিকোডার সব ঠিকঠাক? সানোয়ার কবে আসবি? শিহাব কিছু বলেছে? হ্যাঁ, সব ঠিক করা আছে, কালকে সকালে এসে সাজাবো সব। আর শিহাব বলল আজ রাতে গাড়িতে উঠবে, কাল ভোরে আসবে। চাচ্চুর ছুটি মাত্র 4 দিন দিয়েছে। শাকিলার স্কুল আছে, চাচিরও কাজ আছে, এই জন্য বলছি বেশি দিন থাকতে পারবে না। শমশের দেওয়ান এবার সেলিমকে বলল, বিনু, আসলে তোমার বউকে বলবে যেন বাড়াবাড়ি না করে। তোমাদের ভাগ্য খারাপ, সেখানে অন্যদের দোষ দিয়ে লাভ কি? সে অতিথি হিসেবে আসবে। সেলিম মাথা নাড়ালো, উঠে গেল তখনই। বিনু সেলিমকে ভালোবাসতে এটা সবাই জেনেছিল। সেলিমের সাথে বিয়ে দিতেও চেয়েছিল, কিন্তু ভালোবাসতো মেরিনাকে, তাই তো তাকেই বিয়ে করেছিল। বিনু সেদিন কেঁদে কেঁদে বলেছিল, যদি আমি প্রশ্রয় না দিতে তবে ভালোবাসা তৈরি হতো না। যদি পছন্দ নাই করতে তবে প্রেমের কথা বললে হাসতে কেন? কেন বলতে না আমি অন্য কাউকে পছন্দ করি? এর জবাব সে দিতে পারেনি। সে মজা ভেবে উড়িয়ে দিত, সিরিয়াস ছিল তা বুঝেনি। যখন বুঝেছে তখন অনেক দেরি হয়ে গেছে। বিনুর অশ্রুসিক্ত চোখ তার মন গলাতে পারেনি। সেখানে বসত ছিল অন্যজনের। সেই অশ্রুর মূল্য হয়তো দিতে হচ্ছে অসুখী জীবন দিয়ে। ভোরবেলা মিথির ঘুম ভাঙলো, আড়মোড়া দিয়ে উঠলো। এখনো সূর্য ওঠেনি। হাতের দিকে তাকালো, ব্যথা স্বল্প আছে, কিন্তু তার কাছে গুরুত্বহীন। এমন ব্যথা খেলতে ছুটতে গিয়ে কত পেয়েছে। তবে তার খারাপ লাগা তার পছন্দের চুড়ি ভেঙেছে বলে। মন খারাপটা ভালো করতে জানালা খুললো। ভোরের হাওয়া খেতে। উপরে দুটো জানালা খোলা থাকে, শুধু নিচের জানালার পাকা দুটো খোলার সঙ্গে সঙ্গে দক্ষিণা হাওয়া মন ফুরফুরে করে দিল। মিথি চোখ বন্ধ করে অনুভব করলো ভোরের দমকা হাওয়ায় চুল উড়িয়ে দিচ্ছে, সাথে শরীর মন দুটোই শীতল করছে। চোখ খুললো মোরগের ডাকে। সূর্য ঘুমটা তুলছে সবে। হঠাৎ তার চোখ পড়লো জানালার উপরে। দেখতে পেল জানালার শিকে কিছু একটা বাঁধা। মিথি আগ্রহ নিয়ে সুতোয় বাঁধা একটা প্যাকেট নিল। কি আছে বুঝতে পারছে না। এবার এইখানে এই অবস্থায় কেন? কে রাখলো? দেখার আগ্রহে খুললো। খোলার সাথে চোখ আনন্দের ঢেউ খেললো, মন ভাবনায় পড়লো। প্যাকেটের ভেতর আরেকটা খবরের কাগজে মোড়ানো 2 ডজন কাচের চুড়ি আর ছোট্ট একটা চিরকুট। খুলে দেখলো লেখা আছে, হাসিমুখে বিষাদ মানায় না, সবসময় হেসো। দুঃখ আসলেও গেলে নিয়ে আমায় একটু বলিও। মিথির ঠোঁটে লেগে থাকা হাসিটুকু শিথিল হলো। বিস্ময় নিয়ে ভাবতে লাগলো, তবে কি পিয়াস ভাই রেখেছে? রাতে তো বললো আবার এনে দিবে, তবে কি রাতের মধ্যে এনেছে? হয়তো। তিনি ছাড়া আর কেই বা আনবে? আর কেউ তো মেলায় যায়নি, আপন মনে ভেবে নিল সে। তারপর চুড়িগুলো হাতে পড়লো, হাত ঝাঁকিয়ে রিনিঝিনি আওয়াজ তুললো। নিজ মনে খিলখিলিয়ে হেসে উঠল। সামান্য জিনিস যেন তার সুখের কারণ, যে সুখ দামি জিনিস দিয়েও অনেকে পায় না। সূর্য ডুবছে এখনই। আধা নেমে আসার আগেই সকলের ছোটাছুটি কাজ শেষ করতে হবে। আজ করারও ধর কারণে মাটি অনেকটাই শক্ত হয়েছে। কাদা কমেছে অনেক জায়গায়। অলিন্দনীর আজ রঙিন হয়েছে, সেজেছে নববধূ রূপে। আজ শ্রাবণীর গায়ে হলুদ, কাল বিয়ে। গ্রামের মানুষের ভিড় জমেছে দেওয়ানবাড়ির নাতনির গায়ে হলুদের অনুষ্ঠান দেখতে। পুরো বাড়ি ছোট রঙিন ঝিকিমিকি বাতি দিয়ে সাজানো হয়েছে। সন্ধে নামতেই লাল নীল সবুজ বাতির আলোয় রঙিন হলো চারপাশ। বাচ্চারা আনন্দে দৌড়াচ্ছে, খেলছে। গ্রামে এর আগে এত আয়োজনের বিয়ে কখনো হয়নি, আর হবেই বা কি করে? দেওয়ানবাড়ির মানুষদের থেকে প্রভাবশালী আর কেউ নেই বললেই চলে। আর যারা আছে তাদের ছেলে মেয়ের বিয়ে হলেও এত আয়োজনে হয়নি। মিঠি, তোদের হলো? মিথি মায়ের ডাকে ঘর থেকে দৌড়ে আসলো। মোহনিয়া বেগম মেয়ের দিকে তাকালো। শাড়ি পরেছে, কিন্তু ভালো করে গোছাতে পারেনি। শার্লিনও বেরোলো, তারও একই অবস্থা। তোরা এটা কি পড়েছিস?
শাড়ি পরেছিস নাকি পেঁচিয়েছিস? মামি, তুমি পরিয়ে দাও না, আমরা তো পারছি না। বাড়িতে সবাই কাজে ব্যস্ত। মেজো মামি সুন্দর শাড়ি পরাতে পারে, কিন্তু সে শ্রাবণী আপা আর নবনী আপাকে পরিয়ে দিয়েছে, তারপর দিবে ওনার মেয়েকে। সিরিয়াল ধরে থাকলে দেখা যাবে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে, তবু আমাদের শাড়ি পরা হবে না। ভাবি যেতে বললো তাড়াতাড়ি। শাহানা কোথায়? আমার তো ব্যস্ত আছে, কাজের সময় বলতে গেলে দিবে ধমক। তুমি পরিয়ে দাও না মামি। মোহনিয়া বেগম দম ছাড়ল, উপায় না পেয়ে বলল, ঠিক আছে, তাড়াতাড়ি চল, তোদের পরিয়ে দিয়ে যেতে হবে। মোহনিয়া বেগম দুজনকে সুন্দর করে ঢালা শাড়ি পরিয়ে দিল, গ্রামে যেভাবে পরে ঠিক সেভাবে। কুচি ছাড়া শাড়িতে দুজনকে সুন্দর লাগছে। মোহনিয়া বেগমের কাজ শেষ হতেই উঠে পড়ল, বলল, আমার কাজ শেষ, এখন যা সাজ, বাকি কাজ তোরা একাই করে নে। বলেই চলে গেল। বাকি সাজগোজ শার্লিন ভালো পারে। মিথি শাড়ির পাড়ের সাথে মিলিয়ে লাল চুড়ি পরলো, আজ ভোরে জানালায় রেখে যাওয়া চুড়িগুলো। ঢালা হলুদ শাড়িতে লাল পাড় মিলিয়ে লাল কাচের চুড়ি, আর চোখে সামান্য কাজল পরলো। এবার বাকি লাল আলতা পরা। মিথি আলতা পরতে গেলেই লেপটে ফেলে। শার্লিন চোখে কাজল দিচ্ছিল, তার আলতা হাতে বসে থাকতে দেখে বুঝতে পারলো। কাজল দেওয়া শেষ করে বলল, আমি পরিয়ে দিচ্ছি, দে। আলতা একটা বাটিতে ঢেলে নিল, ছোট্ট তুলিতে করে লাল পা রাখলে সুন্দর পায়ে। দুধে আলতা পায়ে যেন ফুটে উঠেছে আলতা। শার্লিন হেসে বলল, হলুদের সাথে লাল পাড়ওয়ালা শাড়ি পরেছে, সাথে পরেছে লাল কাচের চুড়ি, টানা চোখে কাজও লেগেছে, পায়ে দিয়েছে আলতা। রূপবতী থেকে এবার লাগছে স্নিগ্ধ মায়াবতী। মিথি লজ্জা পেয়ে মাথা নিচু করলো, বলল, কি যে বলো আপা, আমার থেকেও তুমি বেশি সুন্দর, তোমার চোখ আমার থেকে বেশি সুন্দর লাগে। শার্লিন নিজেও পায়ে আলতা দিতে লাগলো। মিথিকে বলল, আলতা শুকিয়ে গেলে রীতিকে ডাক দিস, ও আলতা পড়তে চেয়েছিল। ছোট মন না দিয়ে দিলে আবার মন খারাপ করবে। মিথি পায়ের দিকে তাকালো, আলতা শুকিয়ে গেছে। বিছানা থেকে উঠে পড়লো। ঘর থেকে বেরিয়ে সামনে দরজার কাছে যেতেই দেখলো অনেক মানুষ এসেছে, কিছু ছেলেও আছে। এই এক সমস্যা, যেখানে বেশি ছেলেরা থাকে সেখান দিয়ে হেঁটে যেতেও কেমন লাগে। দরজা সামান্য ভিড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে, ওকে কেউ দেখতে পাচ্ছে না। কেউ একজন দূর থেকে লাল আলতা পরা হাত দেখতে পেল। বাহিরে আলো থাকার কারণে স্পষ্ট দেখা যাচ্ছে লাল আলতা হাতের সামান্য হলুদ শাড়ির অংশও দেখা যাচ্ছে। ধীরে ধীরে এগিয়ে এলো। মেয়েটি শুনতে পাচ্ছে কেউ এদিকে আসছে। কে আসছে দেখার জন্য দরজাটা আরেকটু ফাঁকা করে উকি দিতেই খুব সম্মুখে দুটো চোখ নজরে আসলো। পুরো মুখখানা দেখতে পেয়ে সটান হয়ে দাঁড়ালো। দরজার ওপাশে প্রহর ভাই দাঁড়িয়ে, এপাশে মিথি। দুজনের দূরত্ব সামান্য, চোখে যেন চোখ পড়েছে আর সরতে চাইছে না। কাজল চোখে আটকে গেছে যে আঁকি কষ্টসাধ্য ফেরানো সে পলকের দৃষ্টি। মিথি এবার সরে দাঁড়ালো। দরজাটা পুরো খোলার আগেই প্রহর বাড়ির ভেতরে আসলো। তার দৃষ্টি এখনো মিথির দিকে, চোখ থেকে এবার পুরো মিথিকে দেখে নিল। হলুদ শাড়িতে হলুদ পরি লাগছে, কাটা হাতে আঙুলে আলতা পড়েছে, লাল চুড়িও রয়েছে। সেদিকে চেয়ে থেকে বলে উঠল, কাজল চোখে না দিয়ে নজর টিকা দিবি, এমন রূপে কে ঘায়েল হয় বলা তো যায় না। মিথি চোখ টিপ টিপ করে তাকালো। প্রহর ভাইয়ের থেকে এমন কথা সে প্রথম শুনলো, তাই বলল, আমাকে কি বেশি সুন্দর লাগছে? শুধু সুন্দর না, অসম্ভব সুন্দর লাগছে, ঠিক যেন অপরূপা। মিথি প্রশংসা শুনে আনন্দ হলো। তখনই শার্লিন ঘর থেকে বলে উঠল, মিথি, রীতিকে ডেকে নিয়ে আসছিস নাকি? মিথির কানে সেটা পৌঁছালো। তখন প্রহরের কি হলো কে জানে, তড়িৎ গতিতে বাড়ি থেকে বেরিয়ে গেল। মিথি অবাক চাহনিতে তাকিয়ে রইল। প্রহর গিয়েও আবার ফিরে আসলো। দরজা থেকে বলল, আমি এদিকে ডাক দিচ্ছি, তৈরি হয়ে একসাথে আসবে। মিথি উত্তর দেওয়ার আগেই আবার প্রহর চলে গেল। মিথি ভাবতে ভাবতে ঘরের দিকে গেল। মিথিকে একা আসতে দেখে জিজ্ঞেস করলো, রীতি কোথায়? আসছে। ঠিক তখনই রীতি দৌড়ে আসলো। পিছনে রুহেলও আছে, সাথে রিনিতা এসেছে। রিনিতা হলো সানোয়ার দেওয়ানের মেয়ে, শহর থেকে আজ ভোরেই এসেছে। সে মিথির সমবয়সী, ভারী মিষ্টি দেখতে।
মিথিকে দেখেই বলল, আপু আমাকেও আলতা দিয়ে দাও। আমি পারি না রিনিতা, শার্লিন আপা দিয়ে দেবে, বসো। শার্লিন দুজনকে আলতা পরিয়ে দিল। রুহেল তাদের দেখে বলল, মাইয়া মানুষের কত সাজ রে বাপ রে। ছেলেদের একটা শার্ট আর প্যান্ট বা লুঙ্গি পরলেই সাজ শেষ, আর তোদের সাজের শেষ নেই। রাস্তাঘাটে অরিমাকে দেখলে বলো, কানে দুল পায়ে নুপুর পরে সুন্দর লাগছে, সাজলে পরি লাগে, আর এখানে এসে জ্ঞান দাও, যাও এখান থেকে। মিথির কথা রুহেলের মুখখানা চুপসে গেল। বেচারা ফেঁসে গেল সবার সামনে। শার্লিন এর মধ্যে প্রশ্ন তুলল, রুহেল ভাই, আপনি এসব করে বেড়ান? মেয়েদের পিছনে ঘোরা মোটেও ভালো কাজ নয়। আমি মেয়েদের পিছনে ঘুরি না, শুধু একটা মেয়ের পিছনে ঘুরি, তবুও পাত্তা দেয় না। দিবে কি করে? ঘরে যে শত্রু রয়েছে সারাক্ষণ আমার নামে বদনাম করে বদমাসটা। বলেই মিথির দিকে রেগে তাকালো। মিথি হি হি করে হেসে উঠল। তখনই বাহির থেকে পিয়াসের কণ্ঠে ভেসে আসলো, তোদের জন্য অনুষ্ঠান থেমে আছে, তাড়াতাড়ি আসবি নাকি শেষ হলে যাবি? শার্লিন। এতটুকু বলেই থেমে গেল। ঘরে দৌড় মারিয়ে চোখ পড়ল মধ্যমণি হয়ে বসে থাকা মেয়েটির উপর। মিথিকে তো বউ বউ লাগছে, চল তোদের সবগুলোকে একসাথে বিয়ে দিয়ে দেই। পিয়াজ ভাইয়ের কথা দাঁত বাহির করে, মিথি আপার সাথে তোমার বিয়ে দিব। মিথি চোখ পাকালো। বাকি সবাই মজা ভেবে হেসে উড়িয়ে দিল। পিয়াস শুধু বলল, তোকে আগে বিয়ে দিতে হবে, সারাদিন বিয়ে বিয়ে করিস, পড়াশোনা নাকি ভালো লাগে না বলিস। ঠিক আছে দাও, এখন চলো, নয়তো অনুষ্ঠান শুরু হবে। সকালে একসাথে বেরোলো। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে। বাড়ির বড়রা আগে হলুদ দিয়েছে, এখন দিচ্ছে বাকিরা। স্টেজে শ্রাবণীর পাশে বসে আছে নবনী, শার্লিন, রেনিতা আর মিথি। রীতি একটু আগেই উঠে গেছে। চারদিক নাচ গানে মুখরিত হয়ে আছে। আনন্দে মেতে উঠেছে অলিন্দনী। সবাই হলুদ মাখাতে আসলে বউয়ের সাথে থাকা সবাইকে মিষ্টি ফল খাওয়াচ্ছে। খেতে খেতে মিথির আর খেতে ইচ্ছে করছে না। তখনই পিয়াস আসলো, পরনে হলুদ পাঞ্জাবি। মেয়েরা সব একই রকমের শাড়ি আর ছেলেরা একই রকমের পাঞ্জাবি পরেছে। পিয়াস এসে শ্রাবণকে হলুদ মাখালো, সাথে মজা করে বাকিদেরও মাখালো। মিথিকে মিষ্টি খাওয়াতে গেলে সে খেতে চায় না। পিয়াস জোর করাতে চামচ মুখে নেয়। তখনই চোখ পড়ে হলুদ পাঞ্জাবি পরে দূরে দাঁড়িয়ে আছে প্রহর। দৃষ্টি তাদের দিকে, দৃষ্টি বড় করুণ লাগছে। তখনই মনে পড়লো শ্রাবণীর কথা। নিজ মনে ভাবা শ্রাবণীকে প্রহর পছন্দ করে, এজন্য হয়তো কষ্ট পাচ্ছে। মিথির খারাপ লাগলো। সবাইকে আসছি বলে উঠে পড়লো। প্রহর ততক্ষণে সেখান থেকে অন্য পাশে চলে গিয়েছে। গায়ে হলুদের স্টেজ মূলত বাড়ির বাহিরে করা হয়েছে জায়গা কমতির কারণে। মিথি বাহিরে এসে প্রহরকে কোথাও দেখতে পেল না। আশেপাশে উকি ঝুঁকি দিল আরেকবার। এখানে উকি দিয়ে কাকে খুঁজছিস? মিথি আচমকা কণ্ঠে চমকে ওঠে। পিয়াস ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। মিথি আমতা আমতা করে বলল, ওই রীতিকে খুঁজছিলাম, বাড়িতে গেল, এখানে এলো না। পিয়াস শুনলো। কিছু বলতে গিয়ে নজর পড়লো মিথির হাতের দিকে। চুরি কই পাইলি? কাল না ভেঙে গেল? মিথি অবাক হলো। সে তো ভেবেছিল পিয়াস ভাই দিয়েছে, এখন তিনি এমন বলছেন কেন? কেন, আপনি আনেননি? না, ভেবেছিলাম আজ আনবো, কিন্তু ব্যস্ততায় ভুলে গেছিলাম। তাহলে কে এনেছে? ও, তাহলে হয়তো আব্বা এনেছে। ঠিক তখনই মানিক সাহেব সেখানে উপস্থিত হলেন। মেয়েকে টেনে নিয়ে গেলেন এক লোকের সামনে। মিথি পিয়াস আনেনি শুনেই মিছেমিছি বলল তার আব্বা এনেছে। সে বাহির করবে কে রেখেছে, কেই বা এমন চিরকুট লিখেছে। আজ শুক্রবার সন্ধে হতেই পাত্রপক্ষ এসে হাজির হয়েছে। পাশের গ্রাম হওয়াতে দেরিতে এসেছে। জামাই দেখার জন্য মানুষের ভিড় লেগেছে। গ্রামের রীতিনীতি অন্যরকম। জামাইকে গাড়ি থেকে নামিয়ে গেটে গিয়ে ঘটলো বিপত্তি। জামাই নেমে আসলো। গেট ধরে দাঁড়িয়ে আছে নবনী, শার্লিন, মিথি আর রিনিতা। পাত্রপক্ষের একজন ছেলে, হয়তো জামাইয়ের কাজিন হবে। গেটের ফিতে কাটতে কাঁচি বাহির করতে হবে ফুলের স্তূপ থেকে। যে পাবে সে ফিতে কাটবে, এমনই নিয়ম। ছেলের কাজিন খুঁজে পায়। পাত্র আর তার কাজিন ফিতে কেটে কাঁচি মিথির দিকে বাড়িয়ে দিল। কাঁচি নেওয়ার জন্য মিথি হাত পাততেই হাত ছুঁয়ে দিল সবার আড়ালে। সবাই তখন জামাই নিয়ে যেতে ব্যস্ত। মিথি প্রথমে ভুল করে মনে করলো, পরে বুঝতে পারলো যখন পানির গ্লাস চাইলো। মিথি গ্লাস এগিয়ে দিলে মিথির আঙুলের উপর আঙুল রেখে ধরে ইচ্ছে করে ধরেছে, এবং নজরও তার ভালো না।
মিথি হাত ঝটকায় সরিয়ে আনলো। প্রহর সবে কোথা থেকে যেন আসলো, তখনই ছেলেটি সেখান থেকে চলে গেল। হাত একটু পরে ছেড়ে দিয়েছিল। প্রহর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। মনে হলো তাকে দেখে ছেলেটি কেমন করে পালালো। মিথি ভয় পেয়েছিল। দূরে প্রহরকে আসতে দেখে বুঝতে পারলো তাকে দেখে পালিয়েছে। প্রহর মিথির চোখ মুখ দেখে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? ছেলেটা কিছু বলেছিল নাকি? মিথি তাকালো, স্বাভাবিক হওয়ার চেষ্টা করে মাথা নাড়িয়ে না বলল। প্রহরের মন খারাপ, ব্যথিত হৃদয়, এজন্য আর বলল না। তবে ছেলেটাকে শায়েস্তা করবে বলে ভাবলো। প্রহরের সাথে বাড়ির ভেতরে আসতে পা চালালো। মিথির কিছু প্রশ্ন করতে মন চাইলেও এত মানুষের ভিড়ে আর হলো না। প্রহর যাওয়ার আগে শুধু বলল, সবাই কিন্তু ভালো না, আশেপাশে অনেক ছেলে আছে, দূরে থাকবে। মিথি মাথা নাড়িয়ে চলে গেল। স্টেজে জামাইকে বসানো হয়েছে, খাবার পরিবেশন করতে হবে শালিকাদের। মিথি সেখানে উপস্থিত হলো, কিন্তু সেই ছেলেটা তারই দিকে তাকিয়ে আছে। সে তাকানো তাকে অস্বস্তি দিচ্ছে। মিথি রাগ করে সেখান থেকে চলে আসলো। তখনই তার বিনু ফুপু সামনে আসলো, কোলে তার 5 বছরের মেয়ে বিন্দিয়া। ফুপু এত দেরি করে আসলে কেন? সব আনন্দ তো শেষ হয়ে গেছে। আর বলিস না, তোর ফুপার একজন চাচা কাল সন্ধ্যায় মারা যায়, মাটি হলো আজ দুপুরে। এত লোকজন সব রেখে তো আসা যায় না, তাই দেরি হলো। শ্রাবণী কোন ঘরে? মিথি ইশারায় দেখিয়ে দিয়ে একসাথে চলল। বাড়ির ভেতরে যেতেই সুচরিতা আর অরুণার সাথে দেখা। তারাও জানতে চাইলো এত দেরি কেন হলো। শাহানা তাকে জড়িয়ে ধরলো। কাজিন বলে কথা, ছোটবেলার কত স্মৃতি জমে আছে। সময়ের সাথে সব পরিবর্তন হয়েছে, সবাই স্বামী সংসার নিয়ে ব্যস্ত। বিনু দেখলো আরেক পাশে মেরিনা দাঁড়িয়ে আছে। বিনু ধীরে ধীরে তার সামনে গেল। তখনই আবার সেলিম হাজির হলো। স্ত্রীকে কিছু বলার জন্য উদ্যত হতেই কেমন আছেন ভাবি? মেরিনা উত্তর দিল না। সেলিম তাকালো। বিনুকে দেখলে তার নিজেকে স্বার্থপর মনে হয়। আপনি কেমন আছেন সেলিম ভাই? ভালো আছি। স্বামী, সংসার, সন্তান সব নিয়ে ভালো আছি। মেরিনা চুপচাপ সেখান থেকে চলে গেল। পিছু নিল সেলিম। বিনু আর মিথি গেল শ্রাবণীর ঘরে। বিয়ে কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। রাত 9টা বাজতেই প্রায় সকলে চলে গেল। সারাদিনের মতো এখন আর ভিড় নেই। বাড়ির মানুষ আর কিছু আত্মীয় স্বজন যারা আছে। মিথির মা ওই বাড়িতে আছে। তাদের গত 4-5 দিনের জন্য বাড়িতে রান্না বন্ধ। বিয়ে, তারপর 18 জামাই আসবে, সে পর্যন্ত এই বাড়িতেই খাবে, এই নির্দেশ শমশের দেওয়ানের। মিথি গরম লাগছে। ঘরে এসে ফ্যান ছাড়লো। দরজা বন্ধ করে শরীরে জড়ানো জর্জেট ঘাগরাটা পাল্টে একটা সুতি জামা পরলো। হাতের চুড়িগুলো খুলে রাখতে চেয়েও রাখলো না। চুড়িগুলো ভীষণ সুন্দর, চিকচিক করছে। বাড়িতে শুধু মানিক সাহেব আছেন, বাকি সবাই ওই বাড়িতে। মিথিও যাবে। দুপুরে খেয়েছিল, তারপর আর খায়নি। মিথি সোজা শার্লিনের ঘরে গেল, দুজনে একসাথে খাবে বলে। গিয়ে দেখলো শার্লিন নেই, শুধু শাহানা আছে। ফুপু, শালীন আপা কোথায়? ছাদে গেল মনে হয়, তখন দেখলাম। দেখো দিনি, ছাদে আছে নাকি নবনীর ঘরে। মিথি ঘর থেকে বেরিয়ে আসলো। পথে দেখা হলো শমশের দেওয়ানের সঙ্গে। তিনি বললেন, আয় দাদু, তোকে ছাড়া গান জমছে না। এখনই আসছি দাদু, তুমি যাও। ছাদে যাওয়ার আগে একটি ঘরের সামনে এসে থমকে গেল। দরজা অর্ধ খোলা। সে ফাঁক দিয়ে উকি দিল, কিন্তু ঘরে কেউ নেই। মনে মনে ভাবলো হয়তো দুঃখে কষ্টে মন খারাপ করে কোথাও বসে আছে। ইস, মানুষটার জন্য খারাপ লাগছে। আগে জানতে পারলে শ্রাবণী আপার সাথে কথা বলতাম। দুঃখ প্রকাশ করে ছাদে গেল। পুরো অন্ধকার ছাদ, কিছু দেখা যাচ্ছে না। মিথি ছাদে দরজায় দাঁড়িয়ে ডাকলো, শালীন আপা আছো? কোনো সাড়া নেই। মিথির এবার ভয় লাগলো। সে আবার প্রচন্ড ভূতে ভয় পায়। গ্রামে ভূতের উপদ্রব বেশি। মিথি আরেকবার ডাকলো, আপা আছো? এবারও সাড়া না পেয়ে আসতে নিল। তখনই কারো পায়ের আওয়াজ শুনতে পেল। চমকে তাকালো মিথি। ছাদের শেষ প্রান্ত হতে কেউ হেঁটে আসছে। অন্ধকারে শুধু ছায়ামূর্তির মতো দেখা যাচ্ছে। মিথির গা শিউরে উঠল, ভয়ে শরীর কাঁপছে। এই রাতে ছাদে একা যদি ভূত তার ঘাড় মুটকে দেয় তবে? মিথি আবার ভয়ে ভয়ে উচ্চারণ করলো, কে? আমি। রাশভারী কণ্ঠ শুনে মিথি চমকালো। এটা তো প্রহর ভাইয়ের কণ্ঠ। ততক্ষণে প্রহর তার সামনে এসে দাঁড়ালো। এবার আবছা মুখখানা দেখা যাচ্ছে। মিথির ভয়ার্ত চেহারা দেখে বলল, ভূত ভেবে এত ভয় পাচ্ছিলে? জানিস, ভূত হচ্ছে ভয়ঙ্কর হলেও কিছু মানুষ, তাদের মতো হিংস্র জানোয়ার কেউ না। আমার তো মানুষে ভয় করে না, ভূতে ভয় করে। মানুষের ভয়ঙ্কর রূপের সাথে পরিচয় হয়নি,
তাই ভয়ও পাসনি। আজকে একটু সন্ধ্যায় কেমন ভয় লাগছিল। মিথি বিস্মিত চোখে তাকালো, জিজ্ঞেস করলো। কিসের ভয়? ওই ছেলেটার দৃষ্টি অনুমতিবিহীন অস্বস্তিকর হাতের ছোঁয়া। মিথি অনেকটাই চমকে উঠল। কথা প্রহর ভাই কি করে জানলো? সে তো কেবল একজনকেই বলেছিল। প্রহরের আবার প্রশ্ন এলো। সেখানে থাপ্পড় মানুষটি কেন? ইচ্ছে করছিল হাত ভেঙে দেয়। বলার মতো সুযোগ পাইনি, প্রথমে বুঝিনি, আর পরে যখন বুঝলাম তখন আপনি আশাতে পালিয়ে গেল। প্রহর আর কিছু বলল না, ধীর পায়ে ছাদের কিনারার দিকে গেল। মিথির কিছু প্রশ্ন ছিল তা জানতে সেও পিছু নিল, দাঁড়ালো প্রহরের ঠিক পাশে। প্রথমে জিজ্ঞেস করলো। এই অন্ধকারে কি করছিলেন? অন্ধকার আমার ভীষণ প্রিয়, তার থেকে বেশি প্রিয় আমার শুকতারা। তাই তো অন্ধকার আকাশের শুকতারাকে দেখছে আর উপলব্ধি করছি সে আমার হৃদয় আকাশে বাঁধন ছাড়া ঘুরে ঘুরে হয়ে উড়ে কোন এক আকাশে তাকে সুতোর বাঁধনে বাঁধার চেষ্টা করছে। আপনি কি শ্রাবণী আপাকে পছন্দ করতেন? মিথির এমন প্রশ্নে প্রহর তাকালো। মুখের আদর স্বাভাবিক, তবে কপালে গাঢ় ভাঁজ। একটুখানি ভেবে বলল। কেন এমন মনে হলো? সেদিন বললেন যাকে চান তাকে পাওয়া হবে না। কাল গায়ে হলুদের অনুষ্ঠানে দেখলাম আপনি দূরে দাঁড়িয়ে দেখলেন বিষণ্ণ মন নিয়ে, তাই। প্রহর ঝংকার তুলে হেসে ফেলল, মেথির পানে চেয়ে বলল। এতটুকু দেখে এই ধারণা? দূর থেকে তো অন্য কাউকে দেখতে পারে। তাছাড়া আমার বিষণ্ণ মন প্রায় সময় থাকে, কেবল তার মুখ দেখলে হাসি আসে। তাহলে কে আছে আপনার মনে? মেথির প্রবল আগ্রহ জানার। সে আগ্রহ যদি সে বুঝতো, তবে কি আর এত মন খারাপ হতো? প্রহর আকাশ পানে তাকিয়ে রইল, খানিক বাদে মুখ খুলল, বলল। সে আমার কাছে দূর আকাশের শুকতারার মতো। দূর থেকে দেখলেই সুখ সুখ অনুভব হয়, না দেখলে অমাবস্যায় ছেয়ে যায় হৃদয়। কিসের এত বাধ্যবাধকতা প্রহর ভাই? আপনি চাইলে তাকে নিজের করতে পারেন না? সে কি ভালোবাসে না আপনাকে? প্রহর মিথির বোকা প্রশ্নে হাসলো, আনমনে উত্তর দিল। সে তো জানে না ভালোবাসবে কি করে। বাধ্যবাধকতা আমার নিজের মধ্যে। কি আছে আমার? কেন হবে সে আমার? আর কেনই বা দিবে তাকে আমার নিঃস্ব ঘরে? তার জন্য সুখ অপেক্ষা করছে, পারিবারিক আর্থিক জীবনসঙ্গী ভিত্তিক। অর্থ দিয়ে কি সুখ হয় প্রহর ভাই? যদি হতো তবে আপনার মা কেন আত্মহত্যার পথ বেছে নিয়েছিল? প্রহর এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। মেয়েটা এত কথা জানলো কিভাবে, গুছিয়ে বলছে কিভাবে? সে চোখ বন্ধ করে কিছু স্মরণ করে উত্তরে বলল। অর্থ সুখ না দিলেও বিলাসিতা দেয়। আজকাল মানুষ সুখ বলতে অর্থই চায়। কজন ভালোবাসা দেখে মেয়েকে তুলে দেয়। সেই মেয়ে কি আমাদের পরিচিত? সেটা না হয় অজানা থাকুক, কিছু অনুভূতি প্রকাশ করতে নেই। যদি একপাক্ষিক ভালোবাসা হয় তাহলে তারও প্রকাশ করতে নেই। এতটুকু বলে থামলো প্রহর। হঠাৎ একটা প্রশ্ন জাগতেই আবার জিজ্ঞেস করলো। তোর কাছে কি বেশি পছন্দের, আমি নাকি পিয়াস ভাই? সত্যি বলবি? মেথি প্রথমে একটু ভাবলো, স্বাভাবিকভাবে সত্যিটাই উত্তরে জানালো। আপনি দূরে থাকেন, আপনার সাথে দূরত্বটাই বেশি, তেমন ভাবে কখনো মেশা হয়নি। আর পিয়াস ভাইয়ের সাথে সম্পর্কটা অন্যরকম। কোনো আবদার করলে না করে না, আম্মা দৌড়ানি দিলে বাঁচায়, এমন অনেক কিছু আছে। সেজন্যই পিয়াস ভাই একটু বেশি পছন্দের। তাই বলে ভাববেন না আপনি অপছন্দের, দুজনই পছন্দের। প্রহর মনোযোগ দিয়ে শুনলো, কিছু অনুভূতি আড়াল হলো। নীরস মুখে হাসি মারিয়ে বলল। ঠিক আছে, এখন যা। নিজ থেকে মনে হয় ডাকছে। শার্লিন ছাদে এসেছিল, কিন্তু তুই আসার আগে একটু আগে নেমে গেল। মেথি প্রবল আগ্রহ ব্যথিত হলো, বুঝতে পারলো প্রহর বলবে না, তাই পা বাড়ালো ছাদ থেকে। আর মনে মনে ভাবলো, কার জন্য এত অনুভূতি? সে কি আসলে ভাগ্যবতী? কিন্তু তাকে তো পাবে না প্রহর ভাই। যদি জানতাম কে সে, তবে এনে দেওয়ার চেষ্টা করতাম। তার বিষাদময় জীবনে আরো বিষাদ সহ্য হয় না। দুঃখের মধ্যে মানুষটার বাস, আবার সেই দুঃখ হবে তার হৃদয় আবাসস্থল। এটা ভাবতেও কষ্ট লাগে নিজের, সেখানে মানুষটা সব সহ্য করে। প্রহর পিছন ফিরে তাকালো। ততক্ষণে মিতি সিঁড়ি বেয়ে নেমে গেছে। তার যাওয়ার পথের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ঠোঁটের কোণের হাসি বর্জন করে বলল। যার মন পিঞ্জেরায় ভালোবাসে বসি, সে বলে ভালোবাসে। কঞ্চে পাখি, সে আমার মন পিঞ্জেরার একান্ত সুখ পাখি। একদিন সে পাখি উড়াল দিলে মিলবে কেবল পিঞ্জেরার খালি জল ভরা আঁখি। কালের বিবর্তনে পরিবর্তন হয়েছে অনেক কিছু। কেটে গেছে কয়েক মাস। বর্ষার টইটুম্বুর জল, নদীর উথাল পাতাল স্রোত, বৃষ্টির টুপটাপ শব্দ যেন এখন কেবল স্মৃতির খাতা। শরতের সাদা কাশফুল মাঠে আর দেখা যায় না। শিউলির ঘ্রাণও হারিয়ে গেছে কুয়াশার ভাঁজে। শীতের হিমেল হাওয়া, নিস্তব্ধ সকালের ধোঁয়াটে কুয়াশা কেটে গেছে অনেক আগেই। এখন প্রকৃতি পেয়েছে নতুন সাজ। আগমন ঘটেছে ফাগুন রঙা বসন্তে। মাঠ জুড়ে কৃষ্ণচূড়ার আগুন লাল রং। পথের ধারে কদমের ডালে নতুন কুড়ির উকি। বকুল ফুলের মিষ্টি গন্ধে ভরে গেছে চারদিক। মৃদুবন্ধ বাতাসে কানে বাজে কোকিলের মধুর ডাক।
আর আকাশ যেন নীলচে সোনালী রঙে সেজে ওঠে প্রতি ভোরে। মধ্যরাতে যখন সবাই গভীর ঘুমে, তখন কেউ নির্ঘুম রজনী কাটিয়ে খুচরো অনুভূতির চিঠি লিখছে। প্রিয় শুক্তারা, তোমায় নিয়ে ভাবতে গেলে অবাধ্য মন উতলা হয়ে যায়। ইচ্ছে করে ছুটে যায় জড়িয়ে ধরে, কিছুক্ষণ বসে রই, কিন্তু তো অসম্ভবের যে অসম্ভব। কি আছে তোমার এই কাজল চোখে? কেন দেখলে নিজের করার ইচ্ছে জাগে? ভোরের শেষে শুকতারা দেখা পেলে তোমার দেখতে পাই না আমার একান্ত সুখ পাখিকে, যাকে আমি সুখ পাখি শুকতারা ডাকতে ভালোবাসি। ভাবছ শুকতারা কেন ডাকছে? তবে শোনো, আজকের মতো একদিন নির্ঘুম এক গভীর রাতে হঠাৎ অনুভব করলাম তুমি আমার হৃদয়ের সাথে কিভাবে যেন জড়িয়ে গেছো। চোখ বন্ধ করলেও তোমার মুখাবয়ব ভেসে ওঠে। ঘুমোতে পারি না। প্রথমে মানতে চাইনি, কিন্তু হৃদয়তে মেনে বসেছিল। নিজের হৃদয়ের সাথে বোঝাপড়া করে বুঝলাম হৃদয়ের অনুভূতি কখনো মিথ্যে বলে না। হুট করে মনে আসলো তোমায় কি বলে ডাকবো। ভেবেও যখন পেলাম না, তখন আকাশের দিকে তাকালাম। দেখলাম জল জল করছে শুকতারা। সে থেকে তোমায় শুকতারা ডাকে, তবে সে নাম সবার আড়ালেই রাখে। তুমি আমার কাছে দূর আকাশের শুকতারার মতো। শুকতারা কেন বললাম ভাবতেই পারো। মানুষ প্রিয়জনকে চাঁদের সাথে তুলনা করে, তবে আমি শুকতারার সাথে করছি। কেন জানো? কারণ চাঁদের গায়ে কলঙ্ক থাকে, তুমি তো নিষ্কলঙ্ক পবিত্র ফুল। আমার ব্যক্তিগত শুকতারা, যাকে দূর থেকে দেখেও সুখ সুখ অনুভব হয়, আবার যখন দেখি না তখন অমাবস্যা ছেয়ে যায়। আমি জানি তোমায় পাওয়ার সাধ্য আমার নেই, শুধু দূর থেকে দেখে যাব। একদিন হয়তো হারিয়ে ফেলবো, তারপরও আমি আমার জীবনে নির্বাসিত শুকতারা হয়ে থাকবো। তারপরেও তুমি আমার জীবনে নির্বাসিত শুকতারা হয়ে থাকবে। এতে শুকতারার আকাশ প্রেমিক। এতটুকু লিখে প্রহর দীর্ঘশ্বাস ফেলল। আজকে বড্ড তার শুকতারার কথা মনে পড়ছে, দেখতে ইচ্ছে করছে। সেই যে শ্রাবণী বিয়ে শেষ করে এলাম, আর যাওয়া হয়নি। চাইলে যেতেই পারতো, কিন্তু যা পাওয়া হবে না। চোখের সামনে দেখে লোভ বাড়ানো উচিত হবে না। অনার্স শেষ হয়েছে, এখন মাস্টার্সে ভর্তি হতে হবে। চাকরির জন্য কয়েক জায়গায় আবেদন করেছে, ইন্টারভিউ দিয়েছে। দেখা যাক কি হয়। চাকরি তো সোনার হরিণ, তার ভাগ্যে আবার কয়লা ছাড়া কিছু জোটে না। তার জীবনে অন্ধকার মানায়, আলোর রেখা নয়। প্রহর হাতের কলমখানা রাখলো, খাতা বন্ধ করে চেয়ার ছেড়ে সবে উঠতে যাবে, পিছনে চোখ পড়লো। দাঁড়িয়ে আছে তার প্রাণপ্রিয় বন্ধু পাভেল, চোখ নিবন্ধ প্রহরের দিকেই। ব্যর্থ প্রেমিকের ন্যায় রাজ্যে কি লেখছিস? ভালোবাসিস বলার মুরত নেই, ভালোবাসলি কেন? ভালো তো বাসতে চাইনি, মনের অজান্তে ভালোবেসে ফেলেছে। ভালোবাসা অনুমতিবিহীন, তীব্র অনুভূতি হৃদয়ের জোরে ভালোবাসা তৈরি করে। পাভেল এগিয়ে এলো, প্রহরকে টেনে বসালো বিছানায়, নিজেও গিয়ে বসলো। তারা তিনজন মিলে হোস্টেলের একটা রুমে থাকে। আরো একজন আছে, সে এখন গভীর ঘুমে। পাভেল প্রহরকে ঘুমাতে ইশারা করলো। প্রহর শুতেই সে বলল, পাওয়া না পাওয়া পরের হিসাব, আগে অনুভূতি ব্যক্ত করে দেখ। হতে পারে সে তোরে চাইলো। সে চাইলে হবে? পরিবারের সবাই আছে, তাদের অপছন্দের হতে চায় না। তাদের মতামত দেওয়া আছে অনেক আগে। সেই হিসেবে তাকে কেউ মনের কাছে বন্দি করতে চায়। আমি মাঝখানে এসে সব শেষ করে দিতে চাই না। পাভেল অসন্তোষ হলো, কিছুটা কপট রেখে বলল, অন্যর কথা ভাবলে ভালোবাসার মানুষকে কখনোই ভাবি না। মানুষ বলে ভালোবাসার স্বার্থ থাকতে নেই, কিন্তু আমি বলি ভালোবাসার স্বার্থ থাকতে হয়। সেই ভালোবাসার মানুষটাকে পাওয়ার স্বার্থ। বুঝি না তোর এত কিসের বাধকতা। পাভেলের কথায় প্রহর হাসলো, বলল, তুইও দেখি তার মতো কথা বলছিস। কেউ সোনা রেখে কেন কয়লাকে বেছে নেবে? কেউ কেনই বা সুপাত্র থাকতে বেকারের হাতে মেয়ে দেবে? পাভেল নিশ্চুপ থাকলো এবার। এ কথা যথার্থ বটে। খানিক চুপ থেকে সে গাঢ় স্বরে বলে উঠল, কেউ পেয়েও হারানোর ভয়ে সিটিয়ে থাকে, কেউ বা পাবে না ভেবেও দূরত্ব বাড়ায়। পাশ থেকে আসিফ আড়মোড়া দিয়ে উঠল, চোখ খুলে তাদের স্বল্প কথা শুনে জবাব দিল, তুই ভয় পাবি কেন? পাপিয়া তোকে ভীষণ ভালোবাসি। আজ বললে আজই চলে আসবো। বড়লোক বাবার একমাত্র মেয়ে, সবকিছু তুই পাবি। পাভেল হাসলো। প্রহর নিশ্চুপ হয়ে শুয়ে আছে, তার হাসি অন্ধকারে চোখ গোচর হলো না। বোকাদের কপালে বড়লোক বাবার মেয়ে প্রেমিক হিসাবে জুটলেও জীবনসঙ্গী হিসাবে ভাগ্য জুটে না। এতটুকু বলেই পাভেল কাঁথা গায়ে জড়ালো। প্রহর চোখ বন্ধ করেছে। আসিফ তাকিয়ে রইল, একটু পর সেও চোখ বুঝলো।
ঘুমের রাজ্যে পাড়ি জমালো। নিশাচর পাখিরা আকাশে উড়ে বেড়াতে লাগলো। নিঃশব্দ রজনী কেটে গেল নির্বিশেষে। মিথি পুকুর পাড়ে বসে আছে। কেন জানি আজ অকারণে মন খারাপ। এসএসসি পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন আগেই। পরীক্ষার সময় কি যে অসুস্থতায় পড়েছিল, ঠিকমতো খেতে পারেনি, পড়তে পারেনি, তবুও মোটামুটি পরীক্ষা দিয়েছে। মানিক সাহেব বলেছে সুস্থতা আগে, যা হবার হবে, চিন্তা না করতে। মিথি পিছনে তাকালো। শার্লিন আর নবনী এসে পাশে বসলো। নবনী মিথির গোমরা মুখ দেখে জিজ্ঞেস করলো, কিরে, কি হয়েছে? মন খারাপ কেন? মিথির কানে কথা পৌঁছালো কিনা জানি না। তার উত্তর না পেয়ে শার্লিন মজার ছলে বলল, মিথির না হওয়ার স্বামীর দুঃখে মনমরা হয়ে গেছে। বেচারিকে নিতে আসে না। মিথি আবার না চাইতেও হাসলো, বলল, তোমার বিয়ে কবে বলো তো? কতদিন বিয়ে খাইনি। ওর বিয়ে বাদ, তোর বিয়ে খাওয়ার তৈরি হ। নিজের বিয়ে নিজে খাওয়ার অনুভূতি দেখবি। মিথি বুঝলো না, চোখ ফিরিয়ে চিন্তা করে জানতে চাইলো, মানে? মানে সময় হলে বুঝবি, সেই সময় খুব শিগগিরই আসবে। শার্লিন কপালে ভাঁজ ফেললো। ভাবুক হয়ে খানিক ভাবতেই হয়তো কিছুটা বুঝলো। তার মুখের আদল পরিবর্তন হয়ে এলো। ভালোর মাঝেও খারাপ কিছু হতে চলেছে। তবে ভাগ্য বড়ই বেইমান। যার ভালোর অভাব নেই তাকে আরো ভালো ঠেলে দেয়, আর যার দুঃখের শেষ নেই তাকে আরো দুঃখের সাগরে ডুবিয়ে দেয়। সুচরিতা বেগম দুপুরের খাওয়া শেষ করে সবে ঘরে এলো। সোলাইমান দেওয়ান বিছানায় গা এলিয়ে চোখ বন্ধ করে শুয়েছিল। স্ত্রীকে দেখে চোখ খুলল, বলল, পিয়াসের বিয়ে নিয়ে কিছু ভাবছো? সময় তো ভালো এখন, কি বিয়েটা দিয়ে দিও না? সুচরিতা বেগম স্বামীর পাশে বসে বিছানা চাদর ঠিক করতে করতে উত্তর দিল, আব্বার সাথে কথা বলেন আগে, তারপর মানিকের সাথে আলোচনা করো সবাই মিলে। পিয়াস কি রাজি হবে? হবে না কেন? সে তো আগে থেকে জানতো। অমত থাকলে বলতো এতদিন। মন বুঝেছি, চুপ ছিল। মানে রাজি নিশ্চয়। সোলাইমান আর কথা বলল না, চুপচাপ বিছানা থেকে উঠে পড়ল। আজকে বড় পুকুরের দিকে একটু যেতে হবে। পুকুরের মাছ তুলে বাজারে নিবে, সেসব কথা বলতে হবে। মিথি এখন ফ্রি, পড়াশোনা নেই, স্কুল নেই। না না, তুই পড়তে বস। কয়দিন পর অর্ধবার্ষিক পরীক্ষা, যে চাচি আম্মা ডাকছে, তাড়াতাড়ি যা। মিথি মন খারাপ করে চলে গেল। মিথি তার দিকে চেয়ে হাসছে আর ভাবছে, পড়াচোর এর মতো আর কেউ নেই। পড়ার ভয়ে এই বয়সে বিয়ে করতে চায়। বিয়ে কত মজা লিলি বুবু বলে, তাও বুঝে না সে। মানিক সাহেব আজ এখনো বাড়ি ফিরেনি। আজ একটু রাত হবে, সকালে বলে বেরিয়েছে। মোহনিয়া বেগম রান্না করছিল। মিথি গিয়ে মায়ের পাশে বসলো। আম্মা কি রাঁধছো? তোর পছন্দের শুটকি মাছ ভুনা আর শীতলের তরকারি। মিথি শুটকির নাম শুনলেও খুশি হয়। আজ কেন যেন খুশি হলো না। উত্তরবঙ্গের বিখ্যাত শীতল, অনেক মজা। মিথি চুলোর পাড় থেকে উঠে আসলো। কিছু ভালো লাগছে না। রাতে মিথি ওই বাড়ি গেল। শমশের দেওয়ান ডেকেছে। গান ঘরের দিকে যেতেই থেমে গেল। প্রহরের ঘর থেকে কিছু পড়ার শব্দ আসলো। সামনে গিয়ে পিছনে ফিরলো। দরজা বন্ধ, প্রহর ভাই নেই। তবে ঘরে কে? জানার আগ্রহে দরজায় হাত দিল। দরজা খুলে গেল তখনই। ভেতরে ঢুকলো, কিন্তু কেউ নেই। আশেপাশে চোখ বুলালে দেখতে পেল একটি বিড়াল মিউ মিউ করছে। তার মানে বিড়ালই কিছু ফেলেছে। এই ঘর তো বন্ধ থাকে, তাহলে খুললো কে? না, দেরি হচ্ছে, যাই। বলেই পা বেড়াতে গেলে কিছু একটা নজরে পড়লো। টেবিলের পাশে অবহেলায় পড়ে আছে একটা ডায়েরি। মিথি হাতে নিল, উল্টে পাল্টে কিছুই পেল না। শেষ পৃষ্ঠায় শুধু লেখা, আমার গল্পের শেষ পৃষ্ঠায় তোমাকে পাওয়া হবে না। ডায়েরির পাতার গল্পের ভূমিকা এবং উপসংহারেও রইতে। এতটুকু পড়েই মিথির হৃদয়ে অদ্ভুত অনুভূতি হলো। শব্দগুলো ছোট, তবে অর্থ ভয়াবহ। কার জন্য লেখা সে জানে না। ডায়েরিটা আনমনে রাখলো। হঠাৎ কিছু মাথায় আসতেই ডায়েরির শেষ পৃষ্ঠা আবার খুললো। হ্যাঁ, যা ভেবেছিল তাই। লেখাগুলো কেমন পরিচিত লাগছে। এমন লেখা চিরকুট তো চুরির সাথে ছিল। এটা প্রায় ভুলেই বসেছিল। সত্যি মিল কিনা তা জানার জন্য ডায়েরির শেষ পৃষ্ঠাটা ছিঁড়ে নিল। কেউ যেন না দেখে তাই ওনার আড়ালে লুকিয়ে ফেললো। ট্রেন চলছে দুরন্ত পথে। ঝকঝক শব্দে মুখরিত করছে পরিবেশ। বাতাসহীন গুমুট পরিস্থিতি। ট্রেনের দোলায় দুলছে কামরা। কেউ প্রিয়জনের কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে, কেউ বা বই পড়ছে, আবার কেউ স্থির চোখে চেয়ে আছে। ট্রেনের গতির প্রতিক্রিয়া রেল লাইনের মতো অনেক মানুষের জীবন পিষে চলে যায়,
তবে সহ্য করে থাকতে হয়। জানালা দিয়ে বসন্তের সৌন্দর্য বহনকারী ফুল লাল কৃষ্ণচূড়া দেখা মিলছে। মনে পড়লো একজনের কৃষ্ণচূড়া অনেক পছন্দ। তার কি পছন্দের শেষ আছে? শরতের শিউলি, বসন্তের কৃষ্ণচূড়া, বর্ষার কদম সবই তার প্রিয়। আর সে গোটা মানুষটা আমার প্রিয়। আসলে ঋতুর সঙ্গে সঙ্গে তার পছন্দের তালিকাও বদলায়, অথচ বদলায় না আমার অনুভূতি। ঋতু বদলায়, ফুল ফোটে, ঝরে, ট্রেন ছুটে যায়, কিন্তু আমার ভালোবাসা থেমে থাকে এক জায়গায়, একজনের প্রতি, যাকে হারিয়ে ফেলা অনিবার্য বিষয়। মন বলে সব কিছু পিছনে ফেলে তোয়াক্কা না করে লড়াই করি। পর মুহূর্তেই মনে পড়ে, আমি কি সত্যিই স্বার্থপর হতে রাজি? প্রহর জানালা থেকে চোখ ফেরালো। একটু পর তার স্টেশন আসবে, গন্তব্য শেষ হবে, নেমে যাবে। পথের গন্তব্য শেষ হলেও কি? তখনই এক আধবুড়ো লোক সামনের সিটে বসা ছিল। জিজ্ঞেস করলো, কোন জায়গায় নামবে? প্রহর মাথা উঠালো। প্রথমে খেয়াল করেনি, তাই আরেকবার জিজ্ঞেস করে উত্তর দিল, জি, আমি বিরামপুর স্টেশনে নামবো। ও আচ্ছা, আমি নামবো একবারে দিনাজপুরে। বিরামপুরের কোথায় তোমার বাসা? ওখানে আমার ভাইয়ের বাড়ি। বিরামপুর উপজেলা হলেও অনেকটা দূরের গ্রামে আমার। বলতে গিয়েও থামলো। তার কি আছে বাড়ি? কোথায় তার বাড়ি? নিজ বাড়ি বলতে কি বোঝায়? তা কি আছে? লোকটা অন্যমনস্ক হলো। আরেকজনকে জিজ্ঞেস করলো সে কোথায় নামবে। পার্বতীপুর স্টেশন বলল। প্রহর শুনছে তাদের কথা। লোকটা তাকে আর কিছু জিজ্ঞেস করলো না। ট্রেন চললো নিজ গতিতে। প্রায় 10 মিনিট পর বিরামপুর স্টেশনে ট্রেন থামলো। সকাল 8টার ট্রেনে চড়েছিল, এখন 4টায় এসে নামিয়ে দিল। প্রহর নিজের ব্যাগ নিয়ে নেমে পড়লো। নেমেই আশেপাশে তাকালো। স্টেশনের এক পাশে শান বাঁধানো সাইনবোর্ডে লেখা বিরামপুর স্টেশন। ময়লা জমে গেছে সাইনবোর্ডে। সেটা একটা ছেলে পরিষ্কার করছে। তখনই ফোন বেজে উঠলো। মন স্থির ভাঙলো। পকেট থেকে ফোন বাইর করে দেখলো পাভেল ফোন করেছে। রিসিভ করতেই জানতে চাইলো পৌঁছালাম কিনা, আর বাড়ি গেলে যেন ফোন করে জানায়। পাভেল ছেলেটা বেশ ভালো, দায়িত্বশীল এবং কিছুটা তারই মতো। তবে তার বাবা মা আছে, নেই শুধু সম্পদ আর টাকা পয়সার ছড়াছড়ি। মিল একদিক দিয়ে, ভালোবাসার মানুষকে না পাওয়ার অনিশ্চয়তা। তার বাবা মাও অনেক ভালো। একবার গিয়েছিলাম পাভেলের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। সেই গ্রামের সৌন্দর্য বর্ণনা করেও শেষ হবে না। আসিফ বড়লোক বাবার ছেলে, তবে তার ব্যবহার নম্র, ভদ্র, হাসি খুশিও বটে। তবে সে বাস্তবতা কম বুঝে, কারণ সে বাস্তবতার পরিস্থিতিতে কখনো পড়েনি। তার বাড়ি কিশোরগঞ্জ সদরে। তার বাবা সেখানকার মেয়র। তাদের তিনজনের বন্ধুত্ব বেশ জমজমাট। সেই 5 বছর থেকে একসাথে থাকছে তিনজনে। ও বাড়ি থেকে কিছু সময় আগে পিয়াস ফোন করেছিল। সে নিতে আসতে চাইলেও প্রহর মানা করে দেয়। নিজ গন্তব্যে একা চলাই ভালো। কংক্রিটের রাস্তা অনেকেই পার করিয়ে দিতে পারে, জীবনের রাস্তা তো নিজেকেই পার করতে হবে। প্রহর স্টেশন থেকে রিক্সা করে অটো স্ট্যান্ডে এসে অটোতে উঠলো বাড়ির উদ্দেশ্যে। এখন খুব একটা গরম লাগছে না। গ্রামের দিকে যেতেই মন ফুরফুরে হলো। বাতাসে স্নিগ্ধতা খুঁজে পেল। শহরে বিষাক্ত বাতাসে দম বন্ধ লাগে। গ্রামের আবহাওয়া মনকে বিকশিত করে তোলে। প্রায় 7 মাস পর আসলো গ্রামে। যদিও আসতো না, মূলত এখন আসা পরশু তার মায়ের মৃত্যুবার্ষিকী। বাড়ি থেকে ফোন দিয়ে আসতে বলেছে। সেদিন মিলাদের আয়োজন করা হবে। অটো থেকে নামতেই বাজারে সোলাইমান দেওয়ানের সঙ্গে দেখা। তিনি প্রহরকে দেখে হেসে ফেলল। প্রহর জিজ্ঞেস করলো, কেমন আছেন মামা? ভালো আছি বাবা, তুই কেমন আছিস? তোর মামিমা তোর অপেক্ষায় আছে। দেখো আমারও বাজারে পাঠিয়েছে তোর পছন্দের সব জিনিস নিতে। প্রহর জবাব দিয়ে হাসলো। মানুষটা তাকে কত ভালোবাসে। নানির পরে ভালোবাসা মামিমার থেকে পেয়েছে। মাকে তা বোঝার আগেই তো হারিয়ে ফেলেছে। আর বাবা, এই শব্দটি তার কাছে সবচেয়ে বেশি ঘৃণিত। সব মিলে আমার জীবনটা রাতের আকাশের মতো। চারদিকে শুধু আধার আর আধার। জ্যোৎস্নার দেখা কভু নেই। চাঁদটার আলোয় নাহি কুলায়। শুকতারা জলে অন্য আকাশে। আমার আকাশে শুধু অন্ধকার রাজত্ব করে। আয় বাইকে উঠ, বাড়ি যাই। প্রহর ভাবনা থেকে বেরোলো। সোলাইমান দেওয়ানের বাইকে চড়ে বসলো। জমিতে ধান বোনা আছে। দুই পাশে সবুজ ধান ক্ষেত। গ্রামের সরু কাঁচা রাস্তার পথ। কি যে অনুভূতি! যে গ্রামে বাস করে সেই বুঝে। শহরে গেলে কাঁচা মাটির গন্ধ, ঝিঝি পোকার ডাক, রাত্রি হলে তাড়াতাড়ি ঘুমানোর হাক।
সবই মিস করে। অবশেষে বাড়ি পৌঁছালো। বাইক থেকে নামতেই প্রিয় মুখখানা নজরে পড়লো। কি মায়াবী সে চোখের মনি, যাকে মনে পড়লেই উতলা হয়ে যায় হৃদয়ের মধ্যখানি। তীব্র অনুভূতিরা বাঁধ ভাঙতে চায় দেখলে তার মুখখানা। কিন্তু তোমাকে ভালোবাসি বলতে ভয় হয়, কারণ হারিয়ে ফেলা অনিবার্য বিষয়। মিথি, রীতি, শার্লিন আর একজন মিলে বসে কড়ি খেলছিল। মিথি পথের মুখে হয়ে বসেছিল বিধায় তার হাসি মাখা মুখটা আগে নজরে পড়লো। সেদিকে চেয়েই কথাটা বলে উঠল। শার্লিন খেলার মাঝে হঠাৎ প্রহরকে দেখতে পেল। আজ আসার কথা শুনেছিল। সে মিথিকে সামনে দেখতে বলল। দেখ মিথি, প্রহর ভাই এসেছে। মিথি সঙ্গে সঙ্গেই তাকালো। মানুষটা তার দিকে চেয়েছিল বোধহয়, কিন্তু সে তাকাতেই চোখ ফিরিয়ে নিল। প্রহর ভাইকে তার কিছু প্রশ্ন করার আছে। যদিও সেসব স্বাভাবিক, চুরি হয়তো পছন্দ শুনেছিল তাই দিয়েছে। আর চিরকুট তো প্রেমের নয়, সাধারণই ছিল। কিন্তু ডায়েরির পাতায় লেখা লাইনগুলো কার জন্য ছিল? কেন জানি লাইনগুলো পড়লে নিজস্ব মনে হয়। তাকে জানতে হবে এত দুঃখ কার জন্য। সম্ভব হলে সেই মেয়েকে এনে দিব, কিন্তু বলতে তো হবে। প্রহর ভাই কি আমাকে বলবে? মিথি আপা, তোমার দান এসেছে, খেলো। রীতির কথায় ভাবনা থেকে বেরোলো। হাতের পিঠে কড়ি নিয়ে খেলা শুরু করলো। প্রহর ততক্ষণে বাড়ির ভিতরে চলে গেল। বাড়িতে প্রবেশ করতেই অরুণা আর সানিয়ার সাথে দেখা। যাদের কাছে অপছন্দের তাদের সামনে পড়তে হলো। এখন নানি কিংবা মামিমাও থাকতে পারতো। তার মনের কথা হয়তো শুনলো। তখনই লাঠি হাতে হাজির হলো সায়দা বানু। প্রহরকে দেখে আনন্দিত হলো। প্রহর গিয়ে জড়িয়ে ধরলো নানিকে। পিয়াস তখন উপর থেকে নিচে নামলো। তাদের ভালোবাসা দেখে কেউ হাসলো, কেউ বা মুখ বাঁকালো। সায়দা বানু নাতিকে ছেড়ে দিল। অভিমান করে বলল, মুই যে কাল ফারাফোর শিখ গেলাম, পায়ে ব্যথা পামু, একবার দেখবার আইলি না। প্রহর কিছু বুঝলো না। লাঠিটা কেবল খেয়াল করলো। তাকে তো কেউ বলেনি এই ব্যাপারে। সামনে পিয়াসের দিকে তাকিয়ে বলল, কই, কেউ তো আমায় বলেনি। দাদু বলতে মানা করছিল তাই। প্রহর থমথমে মুখে দাঁড়িয়ে রইল। সায়দা বানু এই বিষয়ে জানতো না। এখন মনে মনে বলছে, ইস, ভুল করলাম। তাই হাসি মুখে এবার প্রহরকে টেনে নিয়ে যেতে যেতে বলল, এখন আইসস এতই সুখী, মাঝে মধ্যে আসবি বুড়িটারে দেখতে। আর বাসমু বা কয়দিন, মরে গেলে তখন আর আসিস না। প্রথম থমকে দাঁড়ালো। নিজেকে প্রশ্ন করলো, আসলে আমি যেন আসি না। সে আমার না হওয়া প্রিয়জন। তাকে দেখলে কষ্ট বাড়বে বলে, অথচ তারা আমার প্রিয়জন। ভালোবেসে আগলে রেখে মানুষ করেছে। এ যে আসি না, তাদের অপেক্ষা করে, এ কি অন্যায় নয়? মায়ের দায়িত্ব পালন করে মানুষটার আমার কাছে এতটুকু আব্দুর অবান্তর কিছু নয়। মনে মনে স্থির করলো ভালোবাসার দায়িত্ব পালন করবে। তার আগে নিজেকে মানাবে। চাঁদ বলে সুখ তারা, কোনোটাই পায় না দুর্ভাগারা। মিথির রোজকার অভ্যাস হলো তার প্রিয় পুকুর পাড়ে গিয়ে সূর্যাস্ত দেখা। সূর্য অস্ত যাওয়ার আগের মুহূর্তটা যে কি সুন্দর তা ভাষায় প্রকাশ করা যাবে না। পুরো আকাশ লালচে কমলা রঙের মতো ধারণ করে আকাশের সৌন্দর্য বাড়ায়। পুকুরটা অনেকটাই বড়, চারপাশে দূরত্ব গাছ লাগানো। মিথি অন্যদিন ধৃতিকে সঙ্গে নিয়ে আসে, কিন্তু আজ একা আসলো। তখন সবে পশ্চিম আকাশের রং লালচে সোনালী বর্ণ ধারণ করতে শুরু করেছে। সূর্য হেলে যাচ্ছে পশ্চিম আকাশে। মিথি গিয়ে বসলো। চোখ পড়লো পুকুরের অপর পারে, মানে পশ্চিম দিকে। প্রহর আর রুহেল দাঁড়িয়ে। দুজনে কি যেন কথা বলছে। রুহেল মিথিকে দেখেই বলে উঠল, এই যে শেষে কুদুলি পাগলি, প্রতিদিন যে কি পায় সূর্য অস্ত দেখে কে জানে। প্রহর রুহেলের কথা শুনে তাকালো। মিথি রাগী চোখে রুহেলের দিকে তাকিয়ে আছে। রুহেল মিথির রাগ দেখে হেসে গড়াগড়ি খেতে খেতে প্রহরকে উদ্দেশ্য করে বলল, প্রহর ভাই, আমরা বরং মেথিকে কাফেলা পাগলার সঙ্গে বিয়ে দেয়, ভালো হবে না বলো? সে কিন্তু মেথির মতো গান গায়, তবে সে গান শোনার মতো নয়। দুই পাগলের পাগলির সংসার কিন্তু সেই হবে। এবার কাফেলা পাগলা আসলেই বড় আব্বাকে বলবো। তোমার বিয়ে ওই যে সমীরণ পাগলি আছে তার সাথে। তার বাড়ি আবার অনিমার বাড়ির কাছেই, জানো তো। মিথি দাঁত চেপে বলা উত্তরে রুহেল চুপ করে গেল। ধীরে বলল, বুঝলেন প্রহর ভাই, শুধু ভালোবাসার মানুষকে সরিয়ে দেওয়ার ভয় দেখায়। কোনো মানুষ ভালোবাসার মানুষের নাম নিতেই নরম হয়ে যায়। প্রহর পুকুর পাড় থেকে আসতে আসতে উত্তর দিল, হারানোর ভয় পায় বলে মানুষ ভয় দেখে। প্রিয় মানুষের নামের মাঝে এক ধরনের মায়া থাকে। নাম শুনলে হৃদয় থমকে যায়, শীতল অনুভূতি হয়। মানুষ জানে ভালোবাসা কিংবা ভালো লাগার কাছে সবাই দুর্বল, তাই তো মানুষ দুর্বল জায়গায় আঘাত করে। তবে তুই কার নামে দুর্বল হলি? প্রহর এগিয়ে যাচ্ছে।
রোহেলও যাচ্ছিল, তবে প্রহরের কথাই থেমে গেল। ভাবলো বলবে কিনা, তখনই প্রহর হেসে বলল, দুর্বলতা কি বেশি দিন বাইরে রাখলে হারানোর ভয় থাকে। যদি দুর্বলতাকে সঙ্গী করে ভালোবেসে রূপান্তর করতে চাও, তবে সময় না নিয়ে তাকে নিজের করে নাও। কিন্তু প্রহর ভাই, অনিমা মনে হয় পছন্দ করে, কিন্তু এই মিত্তিলের বাচ্চার জন্য রাজি হচ্ছে না। শয়তানটা সারাক্ষণ আমার নামে বদনাম করে।